নমস্কার। আজকে শুভ সন্ধ্যা হওয়ার অনেক আগেই চলে এসেছি। ওয়েলকাম টু মাই এলজিবিটিকিউ টক শো লিভ উইথ প্রাইড। আমি সুচন্দ্রা আপনাদের সাথে। আগে দুটো লাইন শোনাই আপনাদের। লাইন দুটো একটি হিন্দি গানের লাইন। প্রথমে ভেবেছিলাম যে গেয়ে শোনাবো, তারপরে ভাবলাম যে না, সেই রিস্কটা নিয়ে লাভ নেই, কারণ যারা লাইভ দেখছেন তারা হয়তো প্রথমে আমার গান শুনেই পালিয়ে গেলেন, বাকিটা আর হলো না। कहे ना ही क्या क्या ये नैन एक अनजान से जो मिले चलने लगी मोहब्बत के जैसे ये सिलसिले। ভালোবাসা, অবভিয়াসলি এখানে ভালোবাসার কথা বলা হয়েছে, এবং আমরা জানি যে ভালোবাসা এমন একটা জিনিস যার কোনো জেন্ডার হয় না এবং যাকে কোনো আইন দ্বারা কন্ট্রোল করা যায় না। লাভ হ্যাজ নো জেন্ডার অ্যান্ড নো ল ক্যান গভর্ন আওয়ার লাভ। বলতে পারে না কেউ আমাদেরকে যে আমি কাকে ভালোবাসবো, কেন ভালোবাসবো, বা কাকে ভালোবাসবো না, এগুলো কিন্তু আমাদের কেউ বলতে পারে না, কেউ ডিকটেট করতে পারে না। আজকের আমাদের এপিসোডটা কিন্তু সেই ভালোবাসা নিয়ে, এবং আমার সঙ্গে স্টুডিওতে দুজন মানুষ রয়েছেন। তাদের সঙ্গে আলাপ করানোর আগে একটা ছোট্ট ঘটনা বলবো। সালটা 2015। 2015 সালের দুপুরবেলা একটি জনৈক কলেজে ফ্রেশার্স ওয়েলকামের ইভেন্ট হচ্ছে। প্রচুর পারফরমেন্স হচ্ছে, বাইরে থেকে আর্টিস্ট এসে পারফর্ম করছে, কলেজের স্টুডেন্টরা পারফর্ম করছে। ঠিক এই সময় ওই কলেজে পড়ে না সেরকম একজন মানুষ এই কলেজে আসে এবং একটি গান গায়। স্টেজের পেছন থেকে স্টেজে ওঠার না উঠে সে কিন্তু অডিয়েন্সের মাঝখান দিয়ে গিয়ে স্টেজে ওঠে, আর সেইখানেই হয়ে যায় গোলমালটা, চোখে পড়ে যায় একজনের। তারপরে কিন্তু প্রচুর ঘটনা ঘটে, লেয়ারে লেয়ারে প্রচুর ঘটনা ঘটে। এক্স্যাক্টলি কি হয়েছিল, মানে সেই দিনের ঘটনাটা কি ছিল, সেটা জানার জন্য আমাদের এখন স্টুডিওতে ঢুকতে হবে। স্টুডিওতে রয়েছে আজকে আমাদের গেস্ট ঐশিকী আর সুকন্যা। ওয়েলকাম ঐশিকী অ্যান্ড সুকন্যা টু লিভ উইথ প্রাইড শোতে। কেমন আছো বলো? খুব ভালো, আমিও ভালো। বেশ বেশ, ভালো থাকাটাই ভালো। মাস্ক কোথায়? মাস্ক যেহেতু আমরা এখন কথা বলবো তার জন্য আপাতত খুলে রাখছি। বেশ বেশ বেশ। যেটা আমরা বলছিলাম তোমরা শুনেওছো। আগে তোমাদের থেকে একটুখানি তোমাদের ইন্ট্রোডাকশনটা নিয়ে নেবো। আমরা ঐশিকীর থেকে শুরু করবো। আমার নাম ঐশিকী, আমি বর্ধমানে থাকি। বেসিক্যালি আমি একজন কমার্শিয়াল ফটোগ্রাফার। ঠিক আছে, গ্রাজুয়েশনের পর আমি ফটোগ্রাফি নিয়ে পড়াশোনা করি। 7 বছর ধরে একটা কমার্শিয়াল ফিল্ডে কাজ করছি, মানে আমার সবকিছু আর কি ফটোগ্রাফির উপরে বেশ। বেশ বেশ, ফটোগ্রাফি মানে এটা আমারও পেশা এবং নেশা। তাই এই নেশার ধাক্কায় সুনিশ্চিতকর পেশা ছেড়ে দিয়ে ফাইনালি এটাকেই আমার পেশা করে নিই। সো আই নো, মানে এটা এমনই একটা জিনিস যেটা হাতে ক্যামেরা থাকলে সত্যি বাকি সবকিছুকে তুচ্ছ মনে হয়। যদিও সুকন্যা হয়তো মাঝে মাঝে রেগে যায়, আই থিঙ্ক সো। এবারে সুকন্যার কাছে চলে যাব, তোমার সম্বন্ধে জেনে নেবো কিছু। হ্যাঁ, আমি সুকন্যা। আমি প্রফেশনালি একজন ডায়েটিশিয়ান। তাছাড়া আমি এখন একটা ছোট বিজনেস করি, আর হাতের কাজ করতে আমি খুব ভালোবাসি। আঁকাটা আমার মেন হবি। বাহ বাহ। সুকন্যা কিন্তু সত্যি খুব ভালো আঁকে। ও আমার ফেসবুক প্রোফাইলে রয়েছে, তাই মাঝে মাঝে ওর পোস্টগুলো দেখি। অ্যান্ড আর দেরি না করে আমি চলে যাচ্ছি আজকের শোয়ের মূল অংশে, কারণ আজকে ভালোবাসা শুরু থেকে শেষ অবধি পুরোটাই ভালোবাসা, মাঝে মাঝে কিছু কিছু আস্তরণ আসবে। সুকন্যা, তোমার কাছ থেকে জেনে নেব যে 2015 সালে সেই মহার্ঘ দিনে এক্স্যাক্টলি কি হয়েছিল। অ্যাকচুয়ালি দিনটায় আমাদের কলেজে, আমি ওমেন্স কলেজে পড়তাম, সরি। তো ওখানে ফ্রেশার্স ছিল। আর ফ্রেশার্সে যেটা হয়, সবার পেছনে গল্প আড্ডা এরকমই ব্যস্ত থাকে, আর গানটা খুব একটা আমি শুনি না। নাচ গান দেখতে ভালো লাগে। তো এরকমই ব্যাপার, বন্ধুদের সঙ্গে ছিলাম, শুনছিলাম কি হচ্ছে না হচ্ছে। হঠাৎ পাশ দিয়ে একজন ক্রস করে গেল। আমি জাস্ট ঘুরে দেখলাম কে গেল, মানে আগে কখনো দেখি, ওই কলেজেই পড়তাম। অ্যান্ড তারপর সে স্টেজে ওঠে আর গান করে। আমি জানি না ও কি গান করেছিল, আমার আজ মনে নেই, কিন্তু ওর স্টেজে ওঠা বা ওই গান খুলে যে গান করাটা, কোথাও একটা আমি ওখানে পুরো আটকে গেছি। তার মানে তুমি এতটাই হারিয়ে গিয়েছিলে তোমার গানটা মনে নেই, বাট আই এম শিওর ঐশিকীর সেই গানটা মনে আছে। তাই
রিকোয়েস্ট করবো সেই গানটা একবার হয়ে যাক লাইভে, সেটা দিয়েই তারপরে আমরা এই এপিসোডের পরবর্তী অংশে যাব। নিশ্চয়ই। वैसे तो मौसम बदले हैं जिंदगी में कई, पर अब न जाने क्यों मुझे वो लग रहे हैं हंसी, तेरे आने पर जाना मैंने कहीं ना कहीं, जिंदा हूँ मैं, जीने लगा हूँ मैं, अब ये फिजाएं चेहरे को छूती हवा की तरह, दो कदम तो बढ़ाए, सूखी पड़ी इस होगी तेरा जरा हाथ बढ़ा दे, सूखी पड़ी दिल की इस होगी दे, कब से मैं दर फिर रहा मुसाफिर दिल को अपना दे, तू आवारगी को मेरी आज ठहरा दे, सके तो थोड़ा प्यार जता दे, सूखी पड़ी दिल की इस जमीन को भिगा। Thank you. দারুণ দারুণ, মানে কলেজের ফ্রেশার্স অডিয়েন্সের মধ্যে দিয়ে যাওয়া, সুকন্যার চোখে পড়ে যাওয়া এবং স্টেজে উঠে এইরকম একটা গান গাওয়া, না আই ক্যান আন্ডারস্ট্যান্ড, সত্যি কিছু করার ছিল না। তো তখন তো চোখে পড়লো, ভালো লাগলো। তারপরে কি কি রিসার্চ করলে সেইটা আমাকে জানো, বিকজ দ্যাট রিসার্চ পার্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। অ্যাজ লং অ্যাজ আই নো যে প্রায় অলমোস্ট স্টকিং করেছিলে। এটা তো একদম বলতে পারো, ভালো লেগেছে, জানতে তো হবে কি নাম, কি বৃত্তান্ত, কোথায় থাকে। তো বেসিক্যালি আমার বন্ধুরা ওকে চিনত, তো আমাকে ওর নাম বলে, নাম বলছে, আমি ওর নামটাও জানতাম না তখন। তো নাম জানার পর ফেসবুকে সবাই করি, তারপর ফেসবুকে সার্চ টার্চ করে মোটামুটি কিরম দেখতে, কোথায় থাকে, কোথায় যায়, মোটামুটি একটা আইডিয়া করে ফেলেছিলাম। মানে সেই রিসার্চটা শেষ হওয়ার পরের স্টেপটা কি ছিল? কারণ আজ এই লাভ স্টোরিতে তোমরা দুজনে দুজনের কাছে কখন পৌঁছলে, সেই ক্ষেত্রে সুকন্যার পোর্শনটা বোধহয় একটু বেশি, কারণ এখনো পর্যন্ত যতটুকু আমি বুঝতে পারছি যে ঐশিকি জানে না, ঐশিকি ইজ নট অ্যাওয়্যার, সুকন্যা রিসার্চ করে চলেছে। সো হোয়াট ওয়াজ দ্য নেক্সট স্টেপ? অ্যাকচুয়ালি তারপর, কারণ কত কিছু তো মানে বুঝতে পারছি না কি হচ্ছে না হচ্ছে, ভাল লাগছে, করছি, দেখছি, এরকম একটা ব্যাপার। সেই টাইমটায় অনেকদিন পর, মানে আমার ওকে যখন ভালো লাগে, তারপর ওকে জানাতে বা জাস্ট একটা ফ্রেন্ডশিপ করতে আমার বহুদিন সময় লেগেছিল। আর কিভাবে বলবো, কিভাবে ও কমফোর্টেবল হবে, মানে অনেক কিছু ছিল। এবং কি ফার্স্ট দিকে আমি ওকে দিদিও বলতাম, যাতে ও কথা বলে আমার সাথে। এরকম এরকম দিন প্রচুরই গেছে। তো মানে ও অনেকটা সময় ধরে আমাকে দিদি দিদি বলে গেছে। ঠিক আছে, মানে আমি তো তখন অত জানি না যে কেন দিদি বলছে বা আদৌ দিদি মানে কিনা। ফাইন, দিদি বলছে। আর দিদি বলার একটা কারণ ছিল, সেটা হচ্ছে ও ভালো করে জানে যে আমি খুব একটা কারোর সাথে সেরকম কথা বলি না। তো দিদি হচ্ছে এমন একটা টার্ম যেটা বলে আমি রেসপন্স করবো। বুঝতে পারছি। তো তখনও তার মানে ঐশিকি জানে না যে তুমি প্রায় হাত ধুয়ে লেগে হ্যাঁ, পড়েছো কাজে, সেটা তখনও ওর হ্যাঁ, জানা হ্যাঁ, নেই। হ্যাঁ। সেই সময় ঐশিকি তুমি আমাকে বলো, সেই সময় তুমি কি অন্য কোনো রিলেশনশিপে ছিলে?
হ্যাঁ, তখন না আমি অন্য সিঙ্গেল? রিলেশনে ছিলাম। হ্যাঁ, তখন আমি অন্য রিলেশনে ছিলাম। ও মাঝে মাঝে টেক্সট করতো, জিজ্ঞেস করতো, বেসিক্যালি আমার সাথে কথা বলতে হচ্ছে ওর লাইফে ওর পার্সোনাল ম্যাটার কি হয়েছে, মানে কোন ছেলের সাথে কি হয়েছে, এই প্রবলেম হচ্ছে, এটা কি করা যায় বলো তো। মানে কথা বলতে হবে, কিছু নিয়ে তো কথা বলতে হবে, আমি যেহেতু কম কথা বলি, তো ব্যাপারটাকে ও চালু রাখতো। তো মাঝে মাঝে মানে কথা বলতে আমিও রিপ্লাই দিতাম। বেশ বেশ, কথা বলার জন্য ছুতো খুঁজে নিত নানান রকমের। আচ্ছা, সুকন্যা, তোমার কাছে আমার একটা প্রশ্ন, সেটা হচ্ছে গিয়ে তুমি নিজে কবে বুঝতে পারলে আহ, তোমার সেক্সুয়াল ওরিয়েন্টেশন? অ্যাকচুয়ালি যদি বড় বুঝতে পারা বলতে, আমি যখন ঐশীকে প্রথম দেখি, মানে সেই টাইমটায় আমি বোধহয় এলজিবিটি টার্মটাও জানতাম যে এটা আছে, বা আলাদা করে ভালো লাগা ভালোবাসা এটা অন্যরকম ওটা অন্যরকম, এরকম আমার কোনো কনসেপ্টই তৈরি হয়নি তখন। কিন্তু যেটা ছিল, ওকে ভালো লাগতো, মানে কোনো কিছুর জন্য লাগতো, তো কিছু আমার কাছে কোনোদিন ব্যাপারটা এত কমপ্লিকেটেড ছিল। ভালো লাগে, যদি ফিলিংস তৈরি হয়, ভালোবাসবো, থাকবো, মানে এর জন্য আলাদা, ছেলে হলে আলাদা, মানে এরকম ছিল না আমার কাছে। তবে ওর সঙ্গে যখন মিশতে আরম্ভ করলাম 2020-তে, তখন আমি বুঝতে পারলাম যে আমি ওকে অনেকটা বেশি ভালোবাসি, যেটা আমার কোনোদিন আগে কোনো সম্পর্কেই তৈরি হয়নি। তাই আমার নিজেকে না অ্যাকসেপ্ট করতে খুব একটা হাত পা পোহাতে হয়নি। ভালোবাসি ভাই, মেনে নিয়েছি আমি ভালোবাসি এরকম। মানে ইউ জাস্ট ওয়েন্ট উইথ দ্য ফ্লো, এই মানুষটাকে একদম। দেখেছি, এই মানুষটাকে ভালো লেগেছে, আহ, আমি প্রেমে পড়েছি, এবারে আমি আহ, সেই মানুষটার সঙ্গে কিভাবে যোগাযোগ করব, কিভাবে কথা বলবো, এবং পরবর্তীকালে দেখা যে এটা এগোয় কিনা। সো ইউ আর টোটালি মানে ইনটু দ্যাট আর কি। হ্যাঁ। সেক্ষেত্রে নিজেকে অ্যাকসেপ্ট করার জন্য খুব একটা বেশি অন্তর্দ্বন্দ্ব তোমার মধ্যে চলেনি, যেটা আমরা, হুম। তুমি যেটা বললে আমাদের। বেশ। এই সূত্র ধরে আমি ঐশিকীর কাছে চলে আসবো, যে ঐশিকী তুমি তুমি কবে বুঝলে আমি কবে বুঝলাম বলতে, মানে ওকে তোমার পছন্দ না, আমি? না না, আমি একটু পেছন থেকে যাচ্ছি, মানে কখন তুমি আচ্ছা আচ্ছা। নিজের সেক্সুয়াল ওরিয়েন্টেশন সম্বন্ধে অ্যাওয়্যার হলে, বুঝতে পারলে যে না তোমার মেয়েদের ভালো লাগছে, অ্যান্ড তুমি কিভাবে সেটা নিজের আচ্ছা, মধ্যে নিজেকে প্রসেস করলে? খুব সত্যি কথা বলতে, আহ আমি ছোটবেলা থেকে এরকম, ঠিক আছে, মানে আমি যে এরকম, কেন এরকম, সেই প্রশ্নগুলো অনেকটা টাইম পর মাথায় এসছে। মানে তখন হয়তো আমি তখন মানে 6-7-এ পড়ি, তখন ফার্স্ট ফার্স্ট আর কি ক্রাশ খাচ্ছি কোনো মেয়ের উপরে। তখন মনে হচ্ছে আমার বন্ধুরা, আমি যেহেতু গার্লস কলেজে পড়তাম, তো গার্লস স্কুলে যখন পড়তাম তখন দেখতাম যে আমার ফ্রেন্ডসরা অন্য ছেলেদের প্রেমে পড়ছে, বাট আমি কেন, আমার ভালো লাগলো কোনো মেয়েদের প্রতি। তো বুঝতে পারতাম না, বাট সেটা অনেকটা পরে গিয়ে নিজেকে অ্যাকসেপ্ট করেছি যে না, আমি ভুল নই। কারণ সেই টাইমটায় আমার সামনে কোনো এক্সাম্পল ছিল না যে তাকে দেখে বুঝবো যে না, আমি ভুল নই বা আমি ঠিক, এখানে ভুল ঠিকের কিছু নেই। তো আমি যখন ক্লাস 9-10 ওরকম পড়ি, তো তখন গিয়ে আমি বুঝি যে না, আমি যেটাই, আমি সেটা ঠিক, আমি অন্য কারোর কথা শুনবো না বা কিছু। বাহ, ভালো। আই মিন, মানে অনেক ছোট বয়সে ইউ রিয়েলাইজ যে তোমার মেয়েদের ভালো লাগে, হ্যাঁ। অ্যান্ড ইউ ওয়েন্ট উইথ দ্য ফ্লো, মানে মোটামুটি সুকন্যার মতোই। পরে যখন মানে আস্তে আস্তে বড় হলে আরো এক্সপোজার বাড়লো, সো হ্যাঁ। দ্যাটস হাউ এটা হয়। আচ্ছা, এখানে একজন কমেন্ট করেছে, প্রিয়াঙ্কা চক্রবর্তী, অ্যাট লাস্ট মোস্ট ওয়ান্টেড স্টোরি টু লিসেন। তোমাদের কেউ চেনা হবে হয়তো, আই থিঙ্ক হ্যাঁ। সো, দে নো ইউ। গ্রেট। আচ্ছা, শ্রেয়া দাস লিখেছে যে আমিও চাই এমন কাউকে, নিশ্চয়ই তুমিও পেয়ে যাবে। তবে কাঁধে ঝোলা নিয়ে বেরিয়ে খুঁজতে যদি বেরো, সেক্ষেত্রে হয়তো একটু সেক্ষেত্রেই বরং একটু ডিলে হতে পারে। সো আই থিঙ্ক জাস্ট লিভ ইউর লাইফ, বি হ্যাপি, এনজয় করো লাইফটাকে, এবং এই পুরো চলার পথে কোথাও না কোথাও দেখবে সে ইট পেতে বসে আছে, তোমার জন্য ওয়েট করছে। সো ডোন্ট ওয়ারি। আচ্ছা, বনি কুন্ডু লিখেছে, দারুণ হিস্ট্রি। গ্রেট। আচ্ছা, আমি এখান থেকে এবারে ঐশিকীকে জিজ্ঞাসা করব যে তুমি কি জানতে আদৌ পেরেছিলে যে তোমাকে নিয়ে সুকন্যার বেশ রীতিমতো রিসার্চ চলছে? ইউ সত্যি আর কথা নট বলতে, অ্যাওয়্যার অফ দ্যাট? আমি আমি খুব কম বুঝি, ঠিক আছে, মানে আমার মনে হয় আমি একটা খুব টিউবলাইট। আর আমাকে কেউ যদি কিছু খুলে না বলে আমি বুঝতে পারি না, বিশেষ করে তো এই ব্যাপার।
মানে ও যখন আমাকে আচ্ছা, খোলাখুলি বলে, বোঝাতে চায়, আচ্ছা এই কারণে এই জিনিসগুলো হতো, এই কারণে আমার এই ফিল গুলো হতো, মানে কি এক্সাক্ট কি কারণে হতো সেটা ও আমাকে বোঝানোর পর আমি বুঝি। আচ্ছা। তার মানে তুমি প্রথম দিকে কিছু জানতে পারোনি, ফাইনালি কবে জানতে পারলে? আমি যাব সুকন্যার কাছে যে আহ, হুম। প্রথমে এসএমএস এ কথা হচ্ছে, তারপরে প্রথম কবে একসঙ্গে দুজনে বেরোলে দুজনে একসাথে বেরোবো। পাশাপাশি? হ্যাঁ, পাশাপাশি বেরোলে, আমি এক্ষুনি হাতে হাতে আসছি না। আচ্ছা আমাদের সেই হিসেবে যদি বলি, মানে আমাদের ফার্স্ট যে দেখা যখন ও আমাকে আর কি যখন দিদি দিদি বলতো, ঠিক আছে, ও যখন ফার্স্ট আমাকে দিদি দিদি বলা শুরু করে, তখন 2018, ঠিক আছে, 2018 আমাকে ফার্স্ট টেক্সট করে আমার, কি কোন মাসে সেটাও মনে আছে, জানুয়ারি কি ফেব্রুয়ারি ওরকম টাইম, ঠিক আছে। মানে এগুলো আর কি পরে আমি রিসার্চ করি যে কখন আমাকে ও টেক্সট করেছিল, মনে না থাকবে, পরে মিলিয়ে মিলিয়ে আর কি দেখছিলাম এরকম ব্যাপার। যাই হোক, তো তখন আর কি কথাবার্তা হতো, আমি তখন অন্য রিলেশনে, এবারে কোনো কারণে একটা কারণে আর কি আমাদের সেই রিলেশন ওয়ার্কআউট করে না, ব্রেকআপ হয়। তো অনেকদিন পর ও বলে যে দেখা করি চল আমরা, ফাইন দিদি চলো দেখা করি, ঠিক আছে চলো। কোথায় যাবি? মেলা যাবো, ঠিক আছে, একটা মেলা হয়েছে, মেলা গেলাম। আমি কোনোদিন মেলা যাই না, আমার ভালো লাগে না মেলা, তো আমার গ্যাজারিং আমার একদম পছন্দ নেই। তো ও বলেছিল ঠিক আছে, দিদি দিদি হিসেবে বলেছে মেলা, ঠিক আছে চলো, মানে ও এমন ভাবে বলতো, মানে এমন আবদার করতো আর কি, আমি কখনো না বলতে পারতাম না, ঠিক আছে চল। তো ওই মেলাতে আমরা পুরো ঘুরিয়ে গেছি, আমরা গল্প করেছি, আমি তো কম কথা বলি, ও বকবক করে গেছে, এই আর কি। মানে মানে সেই দিনও তখন কি আমি তুমি জানি না কিছু কি আজ পেয়েছিলে যে এই ছোট্ট বোনটি আসলে কি উদ্দেশ্যে না, তোমাকে? তখন কিছু জানি না, বুঝতেই তো দেখিনি এতদিনই, মানে আচ্ছা, প্রতিটা টেক্সটে যদি দিদি থাকে কি করে বুঝবো বলো। অনামিকা একটি মূল্যবান মন্তব্য দিয়েছে, দিদি দাদা থেকেই তো সবটা শুরু। গ্রেট ব্রো। সত্যি তাই। হ্যাঁ, মানে প্রথম আলাপ করতে গেলে তখন তো কিছু হ্যাঁ। উপায় নেই। অনেক ক্ষেত্রেই এইভাবেই হয়। আর হুম। যেখানে ঐশিকী নিজেকে স্বঘোষিত টিউবলাইট বলেছে, সেক্ষেত্রে তো দিদি ছাড়া উপায় নেই। হ্যাঁ। আই ক্যান আন্ডারস্ট্যান্ড। আচ্ছা, এইবারে আম আমরা তোমার দুজনের কাছেই প্রশ্ন রয়েছে। তোমরা কে উত্তর দেবে সেটা ডিসাইড করো। সেটা হচ্ছে গিয়ে ২০১৫ তে আলাপ হয়। তারপরে কোন সালে তোমরা বেরিয়েছিলে ফাইনালি? মানে এই মেলায় গিয়েছিলে কোন সালে? 2018। 18 ২০১৮ তে। মানে ১৫, ১৬, ১৭ মাঝখানে এতগুলো বছর শুধু স্টক টেক্সটিং করেছে। আর এমনি আলাপ এইভাবে কেটে না, গেছে। ওই কটা বছরে কোনো টেক্সটিং ফেক্সটিং কিছু না, ও শুধু এই আচ্ছা, ফেসবুক আমাকে স্টক করতো। আচ্ছা, আচ্ছা, ওই যে স্টকিং এর জন্য ৩ বছর চলে গেছে। ওহ মাই গড! ভালো। আচ্ছা, এইবারে এই যে মেলা থেকে তোমরা ঘুরে চলে এলে, তারপরে ফাইনালি গিয়ে দেখো, অনেক সময় আমাদের কাছে অনেক প্রশ্ন আসে যে বা আমি কি করে বুঝবো যে সেই মেয়েটিও আরেকটি মেয়েকে পছন্দ করে? যেটা হুম। অনেক সময় অনেকের প্রশ্ন থাকে যে আমি হয়তো প্রপোজ করতে গেলাম বা বলতে গেলাম, কিন্তু গিয়ে দেখলাম যে না, সো কল কোট আনকোট স্ট্রেট। তো সেক্ষেত্রে অনেকে ভয় পায় সেইভাবে অ্যাপ্রোচ করতে আর কি। যদিও আই থিঙ্ক এত বছর স্টকিং এর পর সুকন্যা বুঝেই গিয়েছিল যে এখানে কোনো সেই রকম ভয় কিছু নেই। তো ফাইনালি কবে কে কাকে প্রপোজ করলো? তুমি বলো, আমি তো বলেছি না, তুমি বলো এটা। দেখো আমাদের ওরকম প্রপোজ করলাম বলতে আসে মানে হয়নি, তার আগে ও একবার চেষ্টা করেছিল, যেটা রাস্তাটা আমি বন্ধ করে দিই, ঠিক আছে, আমি জানতাম না। এবার সেটার ব্যাপারটা তুই বল, কিভাবে আমি বন্ধ করেছি। অ্যাকচুয়ালি প্রত্যেকেরই না বার্থডেটা খুব ইম্পর্টেন্ট হয়, চাই আমরা একটা ছোট কেক এনে কিছু করে তাকে একটু স্পেশাল ফিল করাবো। তো সেরকমই আমি ওকে জিজ্ঞেস করি তুমি কি সারপ্রাইজ ভালোবাসো, তুমি কি কেক কাটা ভালোবাসো, এরকম সব জেনে নিয়েছিলাম ওই মেলাতে গিয়ে। আর তারপর আমি একটা ওর জন্য বার্থডে সারপ্রাইজ একটা অ্যারেঞ্জ করি। And আমি ঠিক করি যে এবার বলে দেবো, তাতে যা হয় হবে, কারণ এরকম চেপে চেপে দিদি দিদি বলে হচ্ছে না আর, দেওয়া যাচ্ছে না। তো আমি সব রেডি ফেডি করি যাতে একটু স্পেশাল ফিল করে, আর সেই মোমেন্টটা আমি বলবো। তো কেক টেক কাটা হয়। তারপর যখন আমি ওকে মানে বলবো বলে বসি, মানে গল্প করছি সব কিছু, দেন জানতে পারি ও আবার অন্য একটা জায়গায় এঙ্গেজ হয়ে গেছে। আমি ওই দিনও ওকে বলতে পারিনি।
অ্যান্ড সেদিন আমাদের ঠিক হয়েছিল যে আমরা দুর্গাপূজায় বেরোবো এরকম, এবং তখন আমি জানতাম না ও এনগেজ হয়ে গেছে। আমি সেদিন আমার প্রচন্ডই কষ্ট হয়েছিল, কারণ কোথাও একটা এক্সপেকটেশন তৈরি হয়েছিল যে হয়তো এবার হতে পারে। দেন যে তারপর এই আমি বুঝি ওদিকে ফসকে গেল, এই বুঝি হ্যাঁ ফসকে হ্যাঁ গেল। হ্যাঁ হ্যাঁ, একদমই তাই। তো আমি তারপর আর ওকে কিছু বলিনি, জাস্ট নর্মাল আমি ওকে বললাম হ্যাঁ তুমি ভালো থাকো, ওর সঙ্গে থাকো, Just এসব বলে আমি চলে এসেছি। তখন সেদিনও কিছু বলতে পারিনি আমি। আচ্ছা, এরপর আমি বলি, হ্যাঁ এরপর তুমি এরপর বলো। কি হয়, এরপর কি হয়, এরপর ও যখন জানতে পারে যে আমি আবার এনগেজ, কথাবার্তা কমে যায়। ঠিক আছে, ও আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডিলিট করে দেয়, বাট ফেসবুকে ছিলাম। তো আমি তখন আর কি কলকাতায় ফটোগ্রাফি নিয়ে পড়াশোনা করছি, ও বর্ধমানে আছে। মাঝে মধ্যে হয়তো 3-4 মাস পর একটা টেক্সট এলো, কেমন আছো, ভালো আছি, ফাইন। ওই টুকটাক কথাবার্তা, ওর যদি কখনো কোনো কিছু বলার থাকতো বা শেয়ার করার থাকতো বলতো, আমিও বলতাম। খুব রেয়ার সেটা, মানে বছরে হয়তো একটা টেক্সট এলো বা আসলো না। ও তার মধ্যে স্টপ করে গেছে। তো আমার তখন অন্য রিলেশন চলছে, এবার সেটাও কোনো কারণে ওয়ার্কআউট করে না। দেন 2019-এর লাস্ট দিকে, ঠিক আছে, আহ, হ্যাঁ, ছিল, 18ই নভেম্বর ডেটও মনে আছে, 18ই নভেম্বর আমরা আবার দেখা করি। হুম হুম। নর্মালি দেখা করি আর কি। তো আমার যেহেতু এরকম প্রবলেম হচ্ছে, দেন আমি ওকে বলি যে দেখা করবি, আমি কাউকে বলি না দেখা করার কথা, তোকে বলি দেখা করবি। ও তো আর নিজেকে সামলে রাখতে পারেনি, হ্যাঁ দেখা করবো, দেখা করতেই হবে। তো দেখা করি, মানে আমি তখন আর কি মানে প্রচন্ড ফ্রাস্ট্রেটেড ছিলাম। দেখা করি, গল্প টল্প করি, খুব ভালো লাগে, ফ্রেশ ট্রেশ লাগে। মানে সেদিনকে আই ডোন্ট নো, মানে আমার কিছু একটা ভালো লেগেছিল, কি ফিল হয়েছিল জানি না, আমার ভীষণ ভালো লাগছিল আর কি। মানে ওর সাথে আগে যখন বেরিয়েছি তখন একরকম লেগেছিল, বাট সেদিনকে যখন আমার একটা আরো অন্যরকম লেগেছিল। তো যাই হোক, তারপর থেকে আমাদের আবার টেক্সটিং শুরু হয়, কথাবার্তা হতো নর্মালি, আরো কথাবার্তা বাড়ে, গল্প হয়, ইয়ে হয়। তো তারপর আবার মাঝে মধ্যে বেরোতাম, চাটা খেতাম, গল্প করতাম। এরপর আমরা আবার বেরোই হচ্ছে 25 ডিসেম্বর। 25 ডিসেম্বরে বেরোই, প্রচুর ঘোরাফেরা হয়, গল্প টল্প করি, then অনেকটা সময় কাটাই। এর করতে করতে প্রায় আরো 2 মাস কেটে যায়। কেটে যাওয়ার পর ও আমাকে বলে যে আমার মনে হয় আমাদের দুজনের কিছুটা টাইম স্পেন্ড করা দরকার, কারণ ওর ফিল হচ্ছে যে হ্যাঁ, ও তো জানে যে ও আমাকে ভালোবাসে বা কিছু, আমারও ভালো লাগছে, বাট দুজনে বুঝতে পারছি না যে ঠিক জায়গায় যাচ্ছি নাকি যাচ্ছি না। তো সেই ক্ষেত্রে মনে হয় যে দুজনের টাইম স্পেন্ড করাটা খুব দরকার। দেন আমরা দুজন মিট করি, অনেক টাইম স্পেন্ড করি। ও আমাকে এত বড় একটা লেটার তো লেখা ছিল আর কি, যেটা আমাকে মানে বিগত 2018-তে বলতে চেয়েছিল, সেটা আমি তখন বসে বসে পড়ি। তারপরে আমি বুঝি যে হ্যাঁ, তার মানে আমারও কিছু আছে, আমি এতটা লেটে কেন বুঝলাম। দেন হ্যাঁ, কারণ আমি টিউবলাইট, তার একদিন পর আমি ওকে মাঝরাতে জানাই যে আমি তোকে ভালোবাসি। মাঝরাতের প্রেম, বেশ মাঝরাতে। হট অ্যান্ড হ্যাপেনিং। আচ্ছা, এখানে দেখি কয়েকটা কমেন্টস আমরা নিয়ে নেব। ঐশিকা সকারি লিখেছে, প্রাইড মান্থ চলে গেছে, আবার আসবে, বাট সারা বছর রঙিন ডেফিনেটলি। আর আমার লাইফের ফার্স্টটা সুচন্দ্রাদি রংটা একটু হলেও চিনতে সাহায্য করে দিয়েছিল। থ্যাংক ইউ ঐশিকা, তোমাকে সাহায্য করতে পেরেছি বলে, মানে সিরিয়াসলি দ্যাটস রিয়েলি গ্রেট টু হিয়ার। আচ্ছা, এখানে জয়িতা লিখেছেন, সেম সেক্স রিলেশনশিপে কি একজন নিজেকে মেল মনে করে, একটু যদি বুঝিয়ে বলেন। জয়িতা, এটা কিন্তু ম্যান্ডেটরি নয় যে সবাই একটা একটা সম্পর্কের মধ্যে, এই যে আপনি মেল এবং ফিমেল কনসেপ্টটা কোথা থেকে আসছে, সো কল্ড হেটারোসেক্সুয়াল সোসাইটিতে যেভাবে আমাদের কন্ডিশন করা হয় যে একটি ছেলে একটি মেয়ের প্রেমে পড়বে, বা একটি ছেলে একটি মেয়ে একটি ছেলের প্রেমে পড়বে। সো এই অপোজিট সেক্সই কিন্তু একে অপরের প্রেমে পড়বে, তারা বিয়ে করবে, সংসার করবে, সো ন্যাচারালি সেই সম্পর্কে একটি মেল এবং একটি ফিমেল। সেম সেক্স রিলেশনশিপে কিন্তু এবং সেইটাই ঢুকিয়ে দেওয়া হয় যে যে কোনো ধরনের সম্পর্ক, সেটা সেম সেক্স রিলেশনশিপ হোক বা যে কোনো ধরনের সম্পর্ক যেখানে দুজন ভালোবাসার মানুষ একে অপরকে ভালোবেসে রয়েছেন, সেখানে অবধারিতভাবে একজনকে মহিলা হতে হবে এবং একজনকে পুরুষ হতে হবে।
হতে হবে কি রেসপেক্টে, রোল প্লেইং এর ক্ষেত্রে। এটা সবাই মনে করে থাকে এবং এটা আমাদের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়, সেটা কিন্তু অ্যাকচুয়ালি নয়। একটা সম্পর্কে কে নিজেকে কিভাবে পারসিভ করবে, কে নিজেকে কিরকম মনে করবে, সেটা কিন্তু সম্পূর্ণ তার উপরে নির্ভর করে। এখানে ঐশিকী রয়েছে আমার সঙ্গে, ঐশিকীর প্রোনাউন হিসেবে কিন্তু নিজেকে দে বা দেম ইউজ করে। আমার যে পার্টনার রয়েছে শ্রী, সে কিন্তু শি বা হার ইউজ করে। তো এইটা কিন্তু প্রত্যেকের নিজের ওপরে এবং তাদের নিজস্ব কেমিস্ট্রির ওপরে ডিপেন্ড করছে। আজকে আমরা যখন বলছি যে না এ মেল, তার মানে কি তার কিছু কাজ বা তার কিছু ক্রাইটেরিয়া আমরা সেট করে দিচ্ছি যে এই জিনিসগুলো একজন মেলই করে, সুতরাং সেইগুলো যদি একটি সম্পর্কের একজন কেউ করে তাহলে সে মেল রোলটা প্লে করছে। অবভিয়াসলি নট লাইক দ্যাট। আজকে কেউ দুটো সম্পর্কের মধ্যে সুকন্যা যদি রান্না করে, তার মানে সুকন্যা ফিমেল, আর ঐশিকী যদি কাজ করে, দৌড়াদৌড়ি করছে, এবারে ও মেল, সেটা কিন্তু নয়। রোলটা অপোজিটও হতে পারে। এবং সেটার উদাহরণ হিসেবে আমি এটা বলতে পারি, স্ত্রী কিন্তু প্রচন্ড ভালো রান্না করে, আমি রান্নাঘরে ঢুকি না, আমি সিরিয়াসলি রান্নাঘরে ঢুকি না, আমি একটু বাইরের কাজ করতে পছন্দ করি। আমাকে ভাত বসাতে বললে আমার চোখ দিয়ে জল পড়ে, মানে ওটা জাস্ট আমার দ্বারা হয় না, just হয় না। তো ইট ইজ নট ম্যান্ডেটরি যে একটি সেম সেক্স রিলেশনশিপে একজন মেলই হতে হবে এবং আরেকজনকে ফিমেল হতে হবে, নট অ্যাকর্ডিং টু বায়োলজিক্যাল বার্থ অ্যাসাইন্ড জেন্ডার, বাট কাজের ক্ষেত্রে, রোল প্লেইং এর ক্ষেত্রেও যে সেই ডিভিশন থাকতে হবে, ইটস নট ম্যান্ডেটরি। যে নিজেকে যেরকম ভাবে প্রকাশ করতে চাইবে সে সেরকম ভাবে প্রকাশ করবে, সেটাকে কোনো ডেফিনেশন বা কোনো লেবেলিং করার আমার মনে হয় কোনো প্রয়োজন নেই। ভালোবাসা আছে, প্রেম আছে, ঝগড়াঝাটি হবে, আবার সেটা মিটে যাবে, ভালো থাকাটাই হচ্ছে গিয়ে এন্ড অফ দ্য ডে তে মূল উদ্দেশ্য। আচ্ছা, একজন কি লিখেছে, চৈতালি দাস লিখেছে, আমি রাস্তায় তাই কিছুই শুনতে পাচ্ছি না, স্টিল কংগ্রাচুলেশন টু বোথ অফ ইউ। চৈতালি, তুমি বাড়িতে ফিরে তুমি আরামসে এই এপিসোডটা দেখে নিতে পারবে, কারণ এই এপিসোডটা অবভিয়াসলি আমার পেজে থাকবে। জ্যোতি লিখেছে, তোমাদের জন্য অনেক ভালোবাসা রইল। ডোনা লিখেছে, ব্রিলিয়ান্টলি এক্সপ্লেন। সূচনা দি, থ্যাংক ইউ সো মাচ, বোঝাতে পেরেছি বলে। আচ্ছা, এইবারে আমি আমি একটা ছবি পেয়েছি, ঠিক আছে, আমার কাছে একটা ছবি পেয়েছি। এই ছবিতে আমি ঠিক বুঝতে পারছি না কে কোনটা, আমি ছবিটা তোমাদের দেখাচ্ছি। এই ছবিতে দুজনের মাথাতেই ঝুঁটি রয়েছে, দুজনেই দাঁত ছাড়া, মানে মাড়ি বার করে হাসছো। একজন তো মানে বেশ লাল চেলিজোর পরে বসে আছে, আর একজন ফিতে বাঁধা একটি সুতির জামা পরে রয়েছে, খুবই হাসছে। এর মধ্যে কে কোনটা? যেখানে সাজা সবকিছু আছে সেটাই আমি হবো, কারণ আমি এখনো সাজতাম। হ্যাঁ, সেই মিলটা রয়েছে। তার মানে এই আরেকজন যে হাত তুলে হাসছেন, মাথায় লাল গার্ডার দিয়ে ঝুঁটি বেঁধে, সে হচ্ছে গিয়ে ঐশিকী। বেশ বেশ বেশ, ঠিক আছে, চেনা রইলো তো। মানে এই দুজন এখন এই হয়েছেন, মানে তখনও দুজন হাসছিলাম, এখনো দুজনে হাসছি। হ্যাঁ, এই হাসাটাই তো উচিত, হাসার জন্যই তো সবটা। আচ্ছা, আমি এখানে আরেকটা বলবো, সেটা হচ্ছে কি ঐশিকী, যেটা আপনারা জানলেন যে ও পেশা এবং নেশা দুটোই ফটোগ্রাফি, এবং কিছু ফটোগ্রাফি ও যে করে তার ঝলক আমরা দেখে নেবো। আমার খুব ভালো লাগে ও যে ছবিগুলো তোলে, বিভিন্ন রকম ভ্যারাইটি ছবি ও তোলে। ও ওয়েডিং ফটোগ্রাফি করে, ও কমার্শিয়াল ফটোগ্রাফি করে, কোথাও ঘুরতে গেলে নেচার ফটোগ্রাফিও করে। সো ইটস এ কম্বিনেশন। আমরা কিছু ছবি আমার ভালো লেগেছে যেগুলো আমি আপনাদের দেখাতে চাই। এই ছবিটা আমার সত্যি দুর্দান্ত লেগেছে। এটা কোথায় এক্স্যাক্টলি? এটা হচ্ছে ডুয়ার্সের, তোমার কোথায় বলবো, চালসার জঙ্গল আছে ওটার ঠিক পাশে, মূর্তি নদী এটা। আচ্ছা 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 আচ্ছা, গ্রেট, দারুণ হয়েছে, কালার টোনটা খুব সুন্দর এসছে। আর এই পাথরটার উপরে এই পাথরগুলো সাজাতে কতটা সময় লেগেছিল? এটা বেসিক্যালি আমাকে আমার ভাই হেল্প করেছিল, ভাইকে বলেছিলাম আমি বসলাম, তুই ছোট থেকে বড় বড় পাথরগুলো একটু খুঁজে এনে দে, দিয়ে সাজিয়ে। বিকজ এইগুলো করতে সত্যিই সময় লাগে, মানে আই হ্যাভ ট্রাইড মেনি টাইমস, কিন্তু হয় না, ৩-৪টের পরেই তারপরে সব ঘর করে পড়ে যায়। মানে ভাইকে বলেছিলাম আমি তোর একটা ছবি তুলে দেবো, তুই একটু পাথরগুলো খুঁজে এনে দে। এই ছবিটা কোথাকার? এটা অ্যাকচুয়ালি আগের বছর দিওয়ালিতে একটা একটা কোম্পানির আন্ডারে একটা কাজ করেছিলাম। তো ওখানে আর কি বলেছিল যে একটা দিওয়ালির অ্যাডভার্টাইজমেন্ট শুটের জন্য ছবি লাগবে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা। তো দেন আর কি
এরকম একটা থিম আমার মাথায় আসে, এবং এটা আমাকে আমার মাও অনেক হেল্প করে, আমার মা আমাকে প্রচুর কাজে হেল্প করে। তো এই থিমটা বেসিক্যালি আমার মা আমাকে বলেছিল, দেন আমরা আর কি ইয়ে করে তারপর মডেলস वगैरह সবকিছু অ্যারেঞ্জমেন্ট করে তারপরে শুটটা করা হয়। ওকে। আচ্ছা, আমার কাছে আরো কয়েকটা ছবি রয়েছে। ও যেহেতু বলেছিল কমার্শিয়াল ফটোগ্রাফার, ও কমার্শিয়াল শুটের একটা ছবি আপনাদের দেখালাম। সো ছবি মোটামুটি আমরা দেখে নিয়েছি। আমরা এইবারে চলে যাব এই অনুষ্ঠানের পরবর্তী জায়গায়। সেটা হচ্ছে গিয়ে যে লিভ উইথ প্রাইডের একটা খুব মেজর পার্ট হচ্ছে গিয়ে কামিং আউট। সো কোনো এপিসোডেই আমরা সেই জায়গাটাকে বাদ দিয়ে এড়িয়ে বা টপকে যেতে পারি না। তোমরা আমাকে ছোট্ট করে বলো যে কিভাবে তোমরা কাম আউট করেছিলে, বন্ধুদের কাছে হোক কি বাবা মার কাছে হোক, যার কাছেই হোক, প্রথম কার কাছে কাম আউট করেছিলে এবং কবে করেছিলে, কিভাবে করেছিলে, আমাকে একটু সংক্ষেপে জানো, বলো। ঐশিকী থেকে শুরু করি। আমার কামাল বলতে আহ, যখন অব্দি আর কি আমি শিওর ছিলাম না আমি ঠিক না ভুল, তো তখন অব্দি ভয় লাগছে ব্যাপারগুলো বলতে, যে কি ভাববে লোকে, এরকম তো আমার মতো তো কেউ নেই। যাই হোক, তো একটা সময় গিয়ে আমার বাড়িতে জানতে পারে, তখন আমি ক্লাস 9-এ পড়ি। ঠিক আছে, তখন একজনের সাথে রিলেশন, তখন ফার্স্ট আর কি আমার রিলেশনশিপ বাড়িতে জানতে পারে। ডাক্তার দেখানো হয় আমাকে। ঠিক আছে, ডাক্তারের সাথে কনসাল্ট করে, আমি তখন ভাবছি যে তার মানে আমি কি ঠিক হয়ে যাবো, মানে আমি ঠিক হয়ে যাবো, তার মানে আমি অসুস্থ। আমি একদিকে কিন্তু ঠিক হতে চাই না, আমি এটা যেটা আছে আমি এটাতেই ফাইন, মানে আমি মেয়ে হতে এরকম চাই না, আমি যেটা আছে সেটাই ভালো। তো যাই হোক, জোর করে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়। খুব ভাগ্য ভালো আমার যে ডাক্তার খুব ভালো ছিলেন। ফার্স্টে আমাকে আলাদা করে ডাকেন যে কি প্রবলেম তোমার, বলো। তো আমি নর্মালি বলি যে আমি এরকম, আমার একটা মেয়েকে ভালো লাগে, এরকম সম্পর্ক আছে। তো উনি বলেন যে এতে তোমার প্রবলেম কোথায়? এরকম প্রবলেম আমার না, আমার বাড়ির লোকের, সেটাতে কি করা যেতে, বললো যে। তো উনি বুঝিয়ে বলেন যে এটা কোনো প্রবলেমেটিক কিছু না, এটা নর্মাল ব্যাপার। আমার বাড়ির লোককেও বুঝিয়ে বলে। এরকম ভাবে 2-3টে সেশন হয়। দেন আমি মনে জোর পাই যে না, ঠিক আছে, ফাইন। তখন মানে বাড়িতে যা খুশি তাই করতাম আর কি। যে যাই হোক, তো বাড়িতে এইভাবে আর কি জেনে যায়, তারপর থেকে অনেকভাবে আরো চেষ্টা করে আমাকে ঠিক করার। বলে যে মেয়েদের ড্রেস পর, এই কর ওই কর, চুল বড় কর। আমার ছোট থেকে যেহেতু চুল ছোট, তো বলতে চুল বড় কর, চুল বড় করতে হলে আবার চুল কেটে চলে আসতাম। এরকম ভাবে অনেক কিছু হয়েছে, মানে আলটিমেটলি চেষ্টা করেছে মেয়ে বানানোর, কিন্তু পারেনি। শেষমেশ এখন বুঝে গেছে যে না, আমি চেঞ্জ হবার নই, এই আর কি। যাক, মানে এগুলো অ্যাকচুয়ালি কি বলতো, অনেকের ঘটনাই তো আমরা শুনতে পাই, এবং বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয় বাড়িতে আটকে রাখা, তাদের টর্চার করা, এবং মানে নানা হম রকম হম মানে পরিস্থিতি মারাত্মক জটিল হয়ে যায়। সেই জায়গায় গিয়ে এই ধরনের কথাগুলো বা তোমার যে কামিং আউটের স্টোরিটা তুমি শেয়ার করলে, এইগুলো অ্যাকচুয়ালি শুনতে ভালো লাগে। কারণ হম ডিফিকাল্টিস তোমারও ডেফিনেটলি ছিল, কারণ সেইটা সরাসরি বাবা মাকে বলা এবং বাবা মা জানতে পেরে যাওয়া, সেইটা নিয়ে কনফ্রন্টেশন, তারপরে ডক্টরের কাছে যাওয়া, অ্যান্ড মানে টু বি ভেরি অনেস্ট, এই যে ভালো একজন ডাক্তারকে পাওয়া, যে হ্যাঁ, একদমই তাই। উল্টো না বুঝিয়ে ঠিকঠাক জিনিসটা বোঝাবে, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। কারণ জানার পরেই ডাক্তারের কাছে নিয়ে যাওয়াটা কিন্তু খুব কমন একটা ট্রেন্ড, সেটা ম্যাক্সিমাম লোকের সঙ্গেই হয়ে থাকে। এবার সেখানে যদি কোনো ডাক্তার এরকম বেরিয়ে যান যে সে বলবে যে না, এটা সারানো যেতে পারে এবং হম সেই হম অনুযায়ী ট্রিটমেন্ট শুরু হবে, সেক্ষেত্রে তো ডেফিনেটলি পরিস্থিতি খুবই জটিল হয়ে যায়। তো যাই হোক, এখন তোমার বাড়িতে জেনে গেছে এবং সেই জন্য ডেফিনেটলি তোমাকে কংগ্রাচুলেশন। উইল বি ওভার টু সুকন্যা, তোমার স্টোরিটা জেনে নেবো। অ্যাকচুয়ালি আমার তো ছোটবেলা থেকে আলাদা করে কিছু হয়নি যে আমি ছোটবেলা থেকে কাম আউট করবো বা কিছু। কারণ আমার পুরো জিনিসটাই ঐশীকে নিয়ে, ঐশীকে ঘিরে। তো 2020-তে যখন আমি রিলেশনশিপে যাই, তার কিছুদিন পর ঐশী যার সঙ্গে ছিল, তারা অনেকে অনেক ঝামেলা, অনেক কিছুর জন্য তারা চায় আমার মা বাবাকে জানিয়ে দিতে। তো ব্যাপারটা হচ্ছে যে আমি চেয়েছিলাম কিছুটা দাঁড়িয়ে মা বাবাকে জানাতে, কারণ আগে থেকে জানিয়ে তো লাভের লাভ কিছু হবে না, না ততক্ষণ না আমি নিজের পাই না। তো এক্স্যাক্টলি। যাই হোক, আমার কমরটা খুব বাজেভাবেই হয়। ব্যাপারটাকে খুব বাজে ভাবে দেখানো হয় যে আমি এরকম একটা রিলেশনশিপে গেছি, আমাকে ও ভুল বুঝিয়ে রিলেশনশিপ নিয়ে চলে গেছে। অ্যাকচুয়ালি আমি এটা নই, ও আমাকে বোঝাচ্ছে বলে আমি এটা বুঝতে পারছি আমি এরকম। তো আমার মাকে এরকম বোঝানো হয়, ফোন আসে আমার মায়ের কাছে। দেন তারপর মা যাদের যাদের সঙ্গে কথা বলে তারাও মাকে এটাই বোঝায় যে আমি যদি এই রাস্তায় চলে যাই আমি কোনোদিন আর ফিরতে পারবো না।
এরকম এরকম অনেক কিছু হয়, মা আমার সাথে কথা বলে। আর তারপর যেটা হয় যে মা ভেবেছিল যে মানে আমাকে ও ব্ল্যাকমেইল করছে বা কিছু, তার জন্য আমি রিলেশনশিপে গেছি, মানে অনেক কিছু ভেবে নেওয়া হয়েছিল। দেন তারপর আমি মাকে একটা কথাই বলি যে তুমি যদি বলছো ও আমাকে এরকম বানিয়ে দিয়েছে, আমি কি তোমাকে এরকম বানিয়ে দিতে পারবো? তুমি যেরকম ভাবে বলছো তাহলে তো আমি তোমাকেও বানিয়ে দিতে পারি। দেন তারপর মা আরো রেগে যায়। যাই হোক, তো স্বাভাবিক। স্বাভাবিক, কিন্তু এবার যে যুক্তিগুলো আমাকে দিচ্ছে সেগুলো তারা বাস্তবে ভাবছে না, যেগুলো সম্ভব নয় বুঝিয়ে করা। দেন তারপর এগুলো জানে, তারপর মা নিজেই বাবাকে বলে দিয়েছিল। তো আমার কিছু সেরকম করতে হয়নি, লোকজন নিজেরাই বলে দিয়েছে, আমি জাস্ট অ্যাকসেপ্ট করে নিয়েছি যে হ্যাঁ এটা এরকমই আছে। মানে খবর পৌঁছে দেওয়ার কাজটা বাকিরা সবাই করেছিল হ্যাঁ, আর কি। দূত হয়ে তারাই সবটা করে দেয়। অল ইউ হ্যাভ টু ডু ইজ জাস্ট টু অ্যাকসেপ্ট, ইয়া দিস ইজ হোয়াট আই অ্যাম অ্যান্ড আই এম গোয়িং টু বি লাইক দিস ফর এভার, সো নাও ইউ ক্যান do whatever you want to do, but please don't disturb me. হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, একদমই তাই। আমরা কয়েকটা কমেন্টস নিয়ে নেবো এখানে। স্নেহা বিশ্বাস বলছে দুজনকে খুব মিষ্টি লাগছে, এভাবেই আগলে রাখো আজীবন দুজন দুজনকে। ডেফিনেটলি। সহেলি বলছে হে লাভ বার্ডস। আচ্ছা, নাসিমা বলছেন রেড শাড়ি সুকন্যা লাভ। রেড শাড়ি তোমাকে মানে বলছে ওই রেড শাড়ি? ছোটবেলার ছবিটা, আচ্ছা আচ্ছা ছোটবেলার আচ্ছা, ও আচ্ছা, ওইটা এক্স্যাক্টলি। হ্যাঁ, তাহলে তখন একটু আগে কমেন্ট এসছে, আমরা পরে দেখেছি। আচ্ছা, অনামিকা বলেছে সুচন্দ্রা দাস দিদি আপনি অনেকের ইন্সপিরেশন, আপনার থেকে অনেক কিছু শেখার আছে, অলওয়েজ পাশে থাকবে। নিশ্চয়ই পাশে থাকবো, এবং সেই উদ্দেশ্যেই আমাদের এই লিভ উইথ প্রাইড অনুষ্ঠানটা রয়েছে। এখানে আমরা বিভিন্ন বিষয় নিয়ে, বিভিন্ন টপিক নিয়ে বারবার ঘুরে ফিরে আসবো এবং বিভিন্ন মানুষের গল্প আপনাদের কাছে তুলে ধরবো, কারণ সবার গল্পই কিন্তু ইন্সপিরেশন, শুধু আমাদেরটা নয়, ওদের গল্পও কিন্তু ইন্সপিরেশন। কারণ যত আমরা এরকম শুনবো এবং যত মানুষ আরো আত্মপ্রকাশ করবেন, আসবেন, তত কিন্তু আমরা এগিয়ে যাব, আমাদের লড়াইটা আরো বেশি শক্ত হবে না, মানে আরো বেশি সহজ হবে রাদার। আচ্ছা, এখানে আমি ঐশিকীর ফেসবুক পেজের লিংক আমি এখানে দিয়েছি, ঐশিকী গুপ্তা ফটোগ্রাফি। ওর ছবি আপনারা দেখেছেন, তাই ওর সঙ্গে যদি কোনোভাবে যোগাযোগ করতে চান ফটোগ্রাফি রিলেটেড কোনো অ্যাসাইনমেন্টের জন্য, ওই পেজে গিয়ে তোমাকে মেসেজ করলে আই থিঙ্ক দে উইল বি এবল টু রিচ ইউ, রাইট? আচ্ছা, সুস্মিতা বলেছে কিপ শাইনিং টুগেদার, গ্রেট। আচ্ছা, ঐশিকা জিজ্ঞাসা করেছে, আচ্ছা আমি একটা বিষয় জানতে চাই, ঐশিকী আর সুকন্যার ফ্যামিলি বেসিক্যালি, আমি বাবা মায়ের কথা জানতে চাই, এখন বাবা মায়ের রিয়াকশন কি, তারা মেনে নিয়েছেন তো, আর মানলে কিভাবে মানতে হলো? আমরা মানে কিভাবে তারা মেনে নিলেন সেই কথাটা আমরা অলরেডি শুনে নিয়েছি। তাই এখন বাড়িতে সেরকম আলাদা করে কোনো রিয়াকশন কি আছে তোমাদের? মানে কখনো কি এই জিনিস নিয়ে আবার কোনো ঝামেলা হয় বা কিছু হয়, বা কোনো একটা কথা হয়তো বললো যে হ্যাঁ এইটা আমাদের আশা ছিল, তুই তো আর পূরণ করলি না, এরকম কোনো কথা কি আসে? না, সেই ব্যাপারটা কি বলতো, প্রথম দিকে যখন বলতো তখন রিয়াকশনটা খুব হাই হতো, মানে কেন করছিস, কি জন্য করছিস, কেন এই রাস্তাতে যাচ্ছিস। কিন্তু তত দিন যাচ্ছে, আমরা তো নিজেরা একটা জায়গায় দাঁড়াবার চেষ্টা করছি, সেটা যখনই হচ্ছে তখন মা বাবারা কোথাও একটা বুঝছে যে এরা এই রাস্তাতেই যাবে। তো এমন না যে মা বাবারা বলছে যে হ্যাঁ চল বিয়ে দিবি চল, এরকম ব্যাপারটা। বাট মা বাবারা বলছে যে তোরা তোদের মতো সময় নেই, নিজের পায়ে দাঁড়া, তারপর যেটা করার। তো এটাই নর্মাল, এটাই হওয়া উচিত। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, এটাই হওয়া উচিত। এবং ইন দ্যাট ওয়ে আমরা বলবো যে তোমরা সত্যিই লাকি যে তোমরা মানে বোঝাতে পেরেছো তাদের, হয়তো তাদের মধ্যে এখনো অন্তর্দ্বন্দ্ব চলছে, কোথাও হয়তো মনের কোণে ক্ষীণ একটু আশা রয়েছে যে একদিন ওয়ান ফাইন মর্নিং আমার সন্তান এসে আমাকে বলবে যে না আমি নাও আই এম রেডি টু গেট ম্যারিড টু আ গাই। ক্ষীণ আশা হয়তো কোথাও রয়েছে, কোথাও হয়তো সেটার সঙ্গে তারা ডুয়েল করছেন, বাট এই যে ডুয়েল করছেন সেইটাই কিন্তু খুব ইম্পর্টেন্ট, সেইটাই দরকার। এবং এই প্রসেসে তারা কি করে, তারা নিজেরা নিজেদেরকেও বোঝায় যে আমি এতদিন খুশি ছিলাম, আমি হ্যাপি ছিলাম, এবং আমার সন্তান খুশি থাকলে পরেই কিন্তু আমি আরো হ্যাপি থাকবো। সো সেইভাবেই জিনিসটা হওয়া উচিত। তারা এখন অ্যাডাল্ট হয়ে গেছে, দে ক্যান টেক দেয়ার ওন ডিসিশন, এবং এই জিনিসটা রোগ নয়। এই কয়েকটা জিনিস যখন তারা নিজেরা বুঝতে পারবেন, তখনই কিন্তু তাদের কোর্স অফ অ্যাকশনটা অনেক চেঞ্জ হয়ে যাবে, তাদের রিয়াকশন অন্যরকম হয়ে যাবে। তো আশা করছি বাকি যারা
কাম আউট করতে চলেছে বা করবে ভাবছে, অবভিয়াসলি প্ল্যান করে করো। সেক্ষেত্রে বাবা মারাও তাদের সহায়তা করবে, তাদের পাশে থাকবে, বুঝবে তাদেরকে, এটাই আশা রাখছি। আচ্ছা, তোমাদের কাছে আমার পরবর্তী প্রশ্ন যেটা, তোমাদের এই যখন একজন আরেকজনকে প্রপোজ করলে, প্রপোজ করার পরে কিছু ইনসিডেন্টস হয়েছিল তোমাদের সঙ্গে, মানে there was some sort of blackmailing from your ex partners had happened, তো সেইগুলো তোমরা কিভাবে হ্যান্ডেল করেছিলে, আমি সেইটা জানতে চাই যে কিভাবে তোমরা সেটা হ্যান্ডেল করেছিলে, বিকজ এই ঘটনাগুলো অনেকের সাথে হয়। ঐশী বলো বা সুকন্যা, যে তোমরা যে ভালো বলতে পারবে, কারণ ওই কারণে ভালো বলতে, কারণ হ্যারাসমেন্ট ওকে বেশি করা হচ্ছে। আচ্ছা বেশ, তাহলে আমি কম কথা বলতাম, আর ও আমি সব জায়গা থেকে ব্লগ বা কোনোভাবে আমাকে পাচ্ছিল না, তো দ্যাটস একমাত্র সোর্স ও ছিল, তো ওকে বেশি জ্বালাতন করতো। সুকন্যা, তোমার কাছ থেকে জেনে নেবো তুমি এইগুলোকে কিভাবে মানে কাটিয়ে দিলে। এগুলো তো কাটিয়ে দিতে হয়, মেঘের মতো আসে আবার কেটে যায়, সেটা কিভাবে হ্যান্ডেল করলে? অ্যাকচুয়ালি আমি আর ও যেটা বেসিক্যালি প্রথম দিকে করছিলাম, যে আমরা চেয়েছিলাম বাড়ি অব্দি যাতে ব্যাপারটা না যায়, যাতে একটা ডিসকাশন করে একটা সর্ট আউট করা যায়। তো সেটা ও করতে মানে চেয়েছিল ফার্স্টের দিকে, দেন তারপর মা বাবাকে জানিয়ে দেওয়া হয়, অনেক কিছুই বলা হয় ওর নামে, অনেক কিছু। দেন তারপর যেটা আমি মানে মাকে, না সব থেকে যেটা জিনিসটা আমাদের খারাপ লেগেছিল, ও এটা আমাদেরকে বলে যে ওর ফ্যামিলিতে ইস্যু হচ্ছে, দেন ও কি করে আমাদেরকে ভালো থাকতে দিবে। তো আমি তারপর এটা বলেছি, ঠিক আছে তুমি যেটা করার সেটা করতে পারো, কারণ এভাবে আটকে রাখা আমার পক্ষে সম্ভব। হয়তো ওই টাইমটায় এটা করেছিল বলে হয়তো আমাকে আলাদাভাবে কোনো কাম আউট করতে হয়নি, আমার হয়তো আগে সুবিধাই হয়েছিল মাকে জানাতে। তবে যেটা হয়, আমরা তারপরও একসাথেই ছিলাম, মেন যেটা ছিল আমাদেরকে ভেঙে দেওয়া, সেটা পারেনি। আর ভবিষ্যতেও যদি আমাদের কেউ ব্ল্যাকমেল করার চেষ্টা করে, আমরা আবারও একসাথেই থাকবো, এটুকু আমরা তখন থেকেই বুঝে গেছি যে এতটা বোধহয় সহজ নয়। হ্যাঁ, মানে ভেঙে দেওয়াটা তৈরি করতে তো প্রচুর সময় লাগে, ভেঙে ভেঙে যায় এক ঝটকায়। তো সেই জায়গা থেকে আমি তোমাদের বলবো যে দুজনে দুজনের পাশে থাকো, এরকম কোনো ইনসিডেন্টস হলে পরে বা কিছু হলে পরে ডিসকাস করো, নিজেদের মধ্যে সর্ট আউট করো। এই ধরনের জিনিসগুলো যদি খুব মারাত্মকভাবে তোমাদের ইরিটেট করে, তাহলে ইউ ক্যান গো অ্যান্ড টেক লিগ্যাল হেল্প, তোমরা লিগ্যাল হেল্প নিতে পারো। তো দুজনকে ভুল বোঝাবুঝি না করে একসঙ্গে বসে যদি তোমরা জিনিসগুলো সর্ট আউট করো, শুধু তোমাদের জন্য না, যারা শুনছেন সবাইকেই বলছি যে এই ধরনের প্রবলেমগুলো কিন্তু খুব ছোট প্রবলেম, কিন্তু ওই অনেকটা ফুসকুড়ির মতো। আপনার জায়গা ছোট, জায়গা কম নেবে, কিন্তু সবসময় ইরিটেট করবে, সবসময় যন্ত্রণা করবে, একটু হয়তো কখনো ফুলবে, কখনো আবার একটু মানে ছোট হয়ে যাবে। তাই চেষ্টা করুন টু অ্যাপ্লাই দ্য রাইট এনভায়রনমেন্ট, সো দ্যাট এই জিনিসগুলো যাতে চলে যায়। আর যারা এই ধরনের প্রবলেম ক্রিয়েট করছে তাদেরকে বলবো, দেখুন, সম্পর্ক একটা ছিল এবং সেই সম্পর্কটা কোনো কারণে, যে কারণেই হোক না কেন, সেটা আপনার জন্য হতে পারে, আরেকজনের জন্য হতে পারে, বা এক্সটার্নাল কথা, সম্পর্কটা এই মুহূর্তে আর জুড়ে নেই, দুটো মানুষ আলাদা হয়ে গেছে, আপনি আলাদা আছেন, আপনার সঙ্গে যে ছিল সেও আলাদা আছে। তো সেইখানে দাঁড়িয়ে কিন্তু আবার সেই আরেকটা মানুষকে খারাপ রাখার জন্য নিজের সময় নষ্ট করাটা মনে হয় মানে ঠিক নয়, বিকজ সেটা করে খুব একটা লাভ কিছু হয় না। যে আমাকে ছেড়ে চলে গেছে মানে আমি তাকে এবারে ডিস্টার্ব করে যাব, তাকে বিরক্ত করব, তার পার্টনারকে বিরক্ত করব, এটা করে লাভ নেই। তবে ন্যাচারাল হিউম্যান টেন্ডেন্সি থেকে আমরা এটা করে ফেলি অনেক সময়, যে না আমাকে ছেড়ে চলে গেছে, আমি তাহলে একটুখানি রিভেঞ্জ নেব, আমি একটু প্রতিশোধ নেব, সেই জায়গা থেকে, জিঘাংসা থেকে এই জিনিসগুলো করি, কিন্তু সেটাতে কিন্তু আপনি খারাপ থাকবেন। আর খারাপ থাকাটা আমাদের ডেফিনেটলি উদ্দেশ্য নয়। আপনিও অনেক স্ট্রাগল করেছেন কাম আউট করার জন্য, সেইটার একটা স্ট্রাগল রয়েছে। তো আই থিঙ্ক আস্তে আস্তে প্লিজ মুভ অন। আচ্ছা, এইবারে সুকন্যাকে জিজ্ঞাসা করব যে রাত্রিবেলা তো ঐশিকি তোমাকে, তুমি দিনের বেলা বললে যে আমি তোমাকে ভালোবাসি, মিড নাইটে ঐশিকি বললো যে সে তোমাকে ভালোবাসে। এবারে 2015 থেকে 2021 এর মাঝখানে অনেক কিছু হয়েছে, অনেক আপস অ্যান্ড ডাউনস হয়েছে, তোমাদের এই সম্পর্কের গতিবেগও বিভিন্ন আস্তে 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 ঘন হয়ে ফাইনালি তোমরা আজকে একসঙ্গে রয়েছো। এখন ফিলিংসটা কি, এতগুলো বছর পরে?
আমি যেটা সেই এখন মানে আমি দুজনই যেটা ফিল করি যে এতদিন আমাদের যে রিলেশনশিপ গুলো ওয়ার্কআউট করেনি বা প্রবলেম হয়েছে, একটা টাইম পর কে ভেঙে গেছে, তো সেটার কারণ এটাই যে তারা ঠিক ছিল না আমাদের জন্য। আর এখন আমরা যে জায়গাটায় আছি, অ্যাকচুয়ালি ও আর আমি অনেকটা বেশি বেস্ট ফ্রেন্ড রিলেশনশিপে কাপেলের থেকেও। তার জন্য যেটা হয়, আমাদের কোনো কথা বলতে ডিসকাশন করতে আলাদা কোথাও যেতে হয় না। মানে ও হয়তো আমাকে খুঁজছিলাম, আমি ওকেই খুঁজছিলাম, তার জন্য আমাদের একসাথে রাস্তাটা খুব সহজ হয়ে গেছে। বেশ মানে এইটাই বেসিক্যালি, মানে এটা থেকে সবার কাছে একটাই মেসেজ যাচ্ছে যে যখন একসাথে রয়েছো, কিছু সমস্যা হলে বা কোনো কিছু হলে পরে আগে সবার আগে বন্ধু হওয়াটা খুব প্রয়োজন। বন্ধুত্ব থাকলে পরে একদম তারপরে তো সেখানে এইবারে সেখান থেকে তোমরা সেটা প্রেমের সম্পর্কে গেল কি ওটা নিখাত বন্ধুত্ব হয়ে রয়ে গেল সেটা তো পরের ব্যাপার, কিন্তু প্রেমের মধ্যেও কিন্তু বন্ধু হয়ে থাকাটা খুব প্রয়োজন। কারণ সেখানে কি হয়, সেখানে তুমি হেজিটেট করবে না তোমার পার্টনারকে কিছু বলার জন্য বা ডিসকাস করার জন্য, তোমার পার্টনারও কিন্তু হেজিটেট করবে না তোমাকে তার কথাবার্তা ঘটনা শেয়ার করার জন্য। আচ্ছা, আহ, তোমাদের ফিউচার প্ল্যান কি? মানে এরপর ফিউচার প্ল্যান বলতে মানে এরপরে কি কি স্টেপ নেওয়ার ইচ্ছা আছে, মানে কি কি স্টেপ নেবে, কিভাবে এগিয়ে নিয়ে যাবে তোমাদের সম্পর্ককে? অ্যাকচুয়ালি মেন যেটা হচ্ছে, যতক্ষণ না নিজের পায়ে দাঁড়াচ্ছি ততক্ষণ তো কিছু করা সম্ভব নয়। তাছাড়া যদি বলো তো মেন যেটা আমাদের মানে ভাবনা ছিল এটা, যে নিজেদের দাঁড়ানোর পর অবভিয়াসলি আমরা এখানে থাকতে চাই না, অবভিয়াসলি বাইরে গিয়ে থাকতে চাই। অ্যাকচুয়ালি থাকতে চাই, ভালো থাকতে চাই, এই ঝামেলাগুলো বন্ধ হোক। আমি, ও আর শিরো, যাকে ও এখন এনেছে, তো আমরা তিনজনই থাকতে চাই, এটাই মেন ব্যাপার। শিরো কোথায় রয়েছে? শিরো তো বাড়িতে আছে ছিল। মানে তোমরা ইন্ডিয়ার বাইরে চলে যেতে চাইছো না ইন্ডিয়ার মধ্যেই থাকতে চাইছো? না না, এখানে বর্ধমানের বাইরে থাকতে চাই, এটাই হচ্ছে ব্যাপার। যাই হোক, যেটাই হোক, যেটাই যেটাই তোমাদের ফিউচার প্ল্যানিং হোক, তোমরা খুব সঠিকভাবে এগোচ্ছ বলে আমার মনে হচ্ছে যে আগে টু গেট ফিনান্সিয়ালি স্ট্রং, দেন তারপরে স্টেপটা। তো এইভাবে আস্তে আস্তে বুঝে বুঝে এগো। আই থিঙ্ক কোনো সমস্যা বা কোনো মানে প্রবলেম আসবে না, সেটা আমাদের পক্ষ থেকেও মানে তোমাদের কাছে সেটা আমরা প্রে করব। আমরা এই মুহূর্তে আমার কাছে তোমাদের কিছু কাপল পিকচার্স রয়েছে, সেটা আমি পপ করাচ্ছি স্ক্রিনে। এটা বোধহয় কোনো, এটা কোথায় তোলা, কোনো অনুষ্ঠানের আই থিঙ্ক, যতদূর সম্ভব মনে হচ্ছে। অ্যাকচুয়ালি এটা আমার বার্থডে ছিল, ও সারপ্রাইজ ছিল, ওটারই আচ্ছা, ছবি। ওকে ওকে ওকে। এটা এটা কোথায়? আমার বার্থডে। আচ্ছা, গ্রেট। এটা তো এই ক্যাফেতেই মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটা কোন বছরের দোলে? এটাই বছরের। এই বছরের দোলে কোথায়? এটা শান্তিনিকেতন নাকি? না না, এটা হচ্ছে কাটোয়াতে। আচ্ছা আচ্ছা, ওকে। হুম। দারুণ লাগছে দুজনকে। খুব সুন্দর একটি মুহূর্ত, খুব সুন্দর একটি ছবি। সুকন্যার বার্থডেতে তোলা আই থিঙ্ক। না না, এটা আমাদের তাহলে অ্যানিভার্সারি ছিল। তোমাদের অ্যানিভার্সারি, রাইট? গ্রেট গ্রেট গ্রেট। বাহ, খুব সুন্দর ছবিগুলো। আমরা এতক্ষণ ধরে ঐশিকী আর সুকন্যার কাম আউটের স্টোরি শুনলাম, লাভ স্টোরি শুনলাম, মাঝখানে কিছু প্রবলেম হয়েছিল সেইগুলো ওরা কিভাবে হ্যান্ডেল করেছে আমরা সেইটা শুনলাম। আমার এবং আমার দর্শকের তরফ থেকে তোমাদের কাছে একটা অনুরোধ রয়েছে যে তোমরা দুজনে আমাদের কিছু শোনো। নিশ্চয়ই নিশ্চয়ই। অ্যাকচুয়ালি আমি থামাচ্ছি আমি। এটা হচ্ছে আমাদের এক বান্ধবী আছে, অঙ্কিতা সাধুখা। ও এটা আমাদের জন্য লিখেছিল। আর আমরা দুজনেই মনে করি এই প্ল্যাটফর্মে আজকের দিনটা হচ্ছে এই জিনিসটা পাঠ করে শোনাবার জন্য। তো ওকে বলবো যদি থেকে থাকে, তো তোর লেখাটাই আজকে আমরা পড়ছি। বেশ বেশ, শুরু করো তাহলে। রবি ঠাকুরের ভাষায়, ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার
নামটি লিখো তোমার মনের মন্দিরে। বা আমরা যদি আরো ওনার ভালোবাসা নিবেদনের ভাষাগুলো কোথাও শুনি, কিন্তু দেখি না ভালোবাসার মানুষদের উনি কোথাও ভাগ করেছে। আমার মতে খাদ্য, বস্ত্র, বাসস্থানের পর যদি কোনো কথা থেকে থাকে তবে তা ভালোবাসা। আর এই ভালোবাসা যে কোনো মানুষের সাথেই হতে পারে। বিশ্বাস রাখি আজ বাড়ির অনেক পরিবার সমাজের ভয়ে ছেলে মেয়েদের ভালোবাসা মেনে নিতে পারেন না, কিন্তু একদিন অবশ্যই এই সমাজ সবকিছুই সহজ করে দেবে। কারণ ভালোবাসা জাত, ধর্ম, বর্ণ, লিঙ্গ দেখে হয় না। এটা দুটি অন্তরের আত্মার মিলন। যদি সেটা দুটো মানুষের মধ্যে ঘটে থাকে তবে সমাজের সমস্যা কোথায়? ভালোবাসা এগিয়ে চলুক, ভালোবাসার হাত ধরে, ভালোবাসার সৃষ্টি হোক ভালোবাসার অঙ্গীকার নিয়ে, আর ভালোবাসা বেঁচে থাক প্রতিটি মানুষের হৃদয়ে আনাচে কানাচে। ওরা এমন কেমন বোঝে না, ওরা আসল কারণ খোঁজে না। তুমি চিরকাল স্বপ্নে মাতাল, হেঁটে সারা জীবন ধরে ঝড় বৃষ্টি মাথায় করে। ওরা মনের গোপন চেনে না, ওরা হৃদয়ের রং জানে না। থ্যাংক ইউ। বাহ! খুব সুন্দর, দারুণ লাগলো। যেরকম কথাগুলো ছিল, গদ্যের কথাগুলো যেরকম ছিল এবং তার সঙ্গে গানের কম্বিনেশনটা, মানে পুরো পিসটাই খুব যত্ন নিয়ে সুন্দর করে লেখা হয়েছে। অফকোর্স যাদের জন্য লেখা হয়েছে তারা আ সুন্দর। আমি কিন্তু এখানে সুন্দর বলতে কোনো লুকসের কথা বলছি না। সুন্দর জীবনে রয়েছে, নিজেদের সঙ্গে রয়েছে, নিজেদের মতন করে রয়েছে। কিছু বোধহয় চলছে তোমাদের ওখানে। আই থিংক টিভি হ্যাঁ, কিছু। ঠিক আছে, ক্যাফেতে কিছু করার নেই, এটা চলবে। হ্যাঁ, আমাদের হ্যাঁ, ওটাই। প্রোগ্রামও প্রায় শেষের দিকে চলে এসছে। আ নেক্সট এপিসোডে আমরা কি আনছি সেটা আমি কয়েকদিন পরে বলব। নেক্সট এপিসোডে আ হয় কোনো গল্প আসবে, নয় কোনো কাম আউট স্টোরি আসবে, অথবা কোনো লিগ্যাল অ্যাসপেক্ট থেকে কোনো একটি ডিসকাশন আসবে। সো প্লিজ স্টে টিউনড। আর আজকে আমাদের সঙ্গে থাকার জন্য শিখি আর সুকন্যাকে অনেক, অনেক ধন্যবাদ। আমি একটা ছবি দেখাতে চাই। শুয়ের সাথে গপ্পগাছা, এইটা আমার নতুন ব্লগ চ্যানেল। এখানে ভিডিও আসবে, ভ্লগ আসবে। এখনো পর্যন্ত অ্যাক্টিভ নয়। অ্যাক্টিভ হলে পরে এর লিংক আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। ইউটিউব চ্যানেল। তাই এখানে ছোট্ট করে সুযোগ পেয়ে একটুখানি অ্যানাউন্সমেন্ট করে দিলাম। তো ভালো থাকুন, ভালো রাখুন, আর তোমরাও খুব ভালো থাকো। একে অপরের সঙ্গে থাকো। সমস্ত প্রবলেম, সমস্ত কিছু সর্ট আউট হয়ে যাবে। আর ট্রাস্ট মি, একসঙ্গে আছো তো প্রচুর ঝগড়া হবে। সেই হ্যাঁ, ঝগড়াগুলোকে ইগনোর করো, কারণ ঝগড়া না হলে পরে ভালোবাসাটা আর কিন্তু খুব একটা গাঢ় হবে না। সো প্লিজ স্টে টিউন ইন মাই পেজ অ্যান্ড স্টে টুগেদার। আমরা কয়েকটা কমেন্টস নিয়ে নেব, দেখে নিচ্ছি কি আছে। আচ্ছা, ডোনা বলেছে আই হোপ একদিন আসুক, এই লড়াইগুলোর আর দরকার না পড়ুক। এভরিওয়ান ডিজার্ভস লাভ টু লাভ, জেন্ডার, সেক্সুয়াল প্রেফারেন্স শুড নেভার বি আ প্রবলেম। অ্যান্ড এটা পসিবল অনলি হবে when family, friends and পারিপার্শ্বিক influences won't be toxic anymore. Much love guys and more power. Definitely, এক্স্যাক্টলি তুমি ঠিক কথা বলেছো। কারণ আমরা তো কাম আউট করছি, আমরা নিজেদের মতো করে কাম আউট করছি, কিন্তু যখন সোসাইটি কাম আউট করবে, বিকজ দে অলসো নিড টু কাম আউট ফ্রম দ্যাট স্ট্যাগন্যান্ট প্লেস, যেখানে তাদের মানসিকতা এবং তাদের চিন্তাধারা একেবারে সেই প্রাগৈতিহাসিক যুগে পড়ে রয়েছে। সেই জায়গা থেকে তাদেরকেও কাম আউট করতে হবে, অ্যান্ড অফকোর্স এই টক্সিসিটিটাকে দূরে যেতে হবে। আর বাড়ির থেকে যদি আমরা সাপোর্ট পাই, এবং কারণ বাড়ির লোকেরা যদি আমাদের প্রথম বুলি না হন, তাহলে কিন্তু আমাদের কাছে লড়াইটা অনেক ইজি হয়ে যাবে এবং তাদের কাছেও পুরো ব্যাপারটাকে অ্যাকসেপ্ট করাটা অনেক বেশি সহজ মনে হবে। কেউ লিখেছে ওহো কি লুক। আচ্ছা,
অনামিকা দে লিখেছে, শুনে অনেকটা স্ট্রং হলাম ব্রো, অনেক অনেক কংগ্রাচুলেশনস। প্রিয়াঙ্কা লিখেছে, তোরা খুব ভালো থাক, হ্যাভ আ অসম লাইফ। অনুষা দে বলেছে, খুব ভালো থেকো একসাথে দাদা দিদিয়া। মানব ঘোষ লিখেছেন, উই লাভ ইউ। সবাই শুভেচ্ছা জানাচ্ছে আমাদের তরফ থেকেও, তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা রইল। লাইভ উইথ প্রাইডের সঙ্গে তোমরা ফার্স্ট তোমাদের এপিসোড হলো, এবং যে তোমরা যেরকম পিস পড়লে এবং ঐশিকী যেভাবে গান গাইলে, আমার মনে হচ্ছে যে এর পরবর্তীকালে আরো টুকটুক করে ছোটখাটো বিভিন্ন এপিসোডে তোমাদের ডাক পড়বে। তো ভালো থাকার প্রতিশ্রুতি নিয়ে আমরা আজকে এই প্রোগ্রাম এখানেই শেষ করব। ভালো থাকুন, সুস্থ থাকুন, সমস্ত কিছু খুলে গেছে, তাই ঘরে থাকার প্রয়োজন নেই, ডেফিনেটলি বাইরে বেরোবেন, কিন্তু নিজের সুরক্ষা নিজের কাছে, মাস্ক করুন, হাত স্যানিটাইজ করুন। তারপরেও যদি গিয়ে করোনা হয়, টেনশন করবেন না, কারণ টেনশন করলে কিন্তু আরো বেশি মুশকিল হয়ে যাবে। তাই ডক্টর কনসাল্ট করুন, মেডিকেশন নিন, প্রপার ডায়েট ফলো করুন, আশা করি সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন। ভালো থাকার অঙ্গীকার নিয়ে এবং ভালোবাসার অঙ্গীকার নিয়ে আমরা আজকের এই অনুষ্ঠান এখানেই শেষ করব। লিভ উইথ প্রাইডের নেক্সট এপিসোড হয় শুক্রবার অথবা শনিবার হবে, আমাদের নর্মাল টাইম রাত 8টার সময়, কিন্তু আমাদের গেস্টদের যে অ্যাভেলেবিলিটি শিডিউল থাকে তার উপরে ডিপেন্ড করে আমাদের অনুষ্ঠান একটু আগে পরে হতে পারে, কিন্তু আমার পেজে এই লাইভগুলো থাকবে, ইউটিউবেও এগুলো পাবলিশ হবে এবং সেই লিঙ্ক আমি পরে দিয়ে দেবো। তাই আপনারা যারা মিস করেছেন তারা আমার পেজে গেলে পরে কিন্তু এই লাইভগুলো দেখতে পারবেন। নমস্কার।